সুপ্রিয় এইচএসসি এবং আলেম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি নাহিদ হাসান মুন্না, তোমাদের সবার প্রিয় এই বাংলা এ প্লাস বইটার লেখক বলছি। আজকে আমরা অপরিচিত গল্প থেকে গুরুত্বপূর্ণ তথ্য, জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্ন জানবো। এটা আসলে ক্লাসটা খুবই দরকার। আশা করছি ক্লাসটা করলে বুঝতে পারবে। আসলে অপরিচিত থেকে আলোচনা তো করাই আছে, কিন্তু পরীক্ষায় গিয়ে আসলে কিভাবে অ্যান্সার করতে হবে সেটার জন্য এই ক্লাসটা খুবই দরকার। এই জন্য তোমরা একটু সময় দাও। এভাবে আমি প্রতিটা টপিকেরই আসলে ক্লাস নেওয়ার চেষ্টা করব, তাহলে আমার মনে হয় তোমাদের একটু পরীক্ষায় ভালো লিখতে পারবে এবং ভালো রেজাল্ট আসবে। ওকে, তো শুরুতেই আমরা অপরিচিত টপিক থেকে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিচ্ছি। এগুলো যদিও বা তোমাদের বইয়ে রয়েছে, তারপরও আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তো প্রথমে বলছে অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজ পত্র পত্রিকায় 1331 বঙ্গাব্দে। এটা পরীক্ষায় আসে। অপরিচিতা প্রথম অন্তর্ভুক্ত হয় রবীন্দ্রনাথের সংকলন গল্প সপ্তক এ এবং পরে গল্প গুচ্ছে। তাহলে প্রথমে গল্প সপ্তকে, পরে গল্প গুচ্ছের তৃতীয় খণ্ডে 1927 সালে এটা গ্রন্থভুক্ত হয়। বর্তমানে অনুপমের বয়স কত? 27। আর বিয়ের সময় বয়স ছিল অনুপমের 23, এই জন্য বলছিল তখন আমার বয়স ছিল 23, আর বর্তমানে কত? 27। অনুপমের যে মামা 6 বছরে বড়, আর অনুপমের আসল অভিভাবক হচ্ছে তার মামা, কারণ তার বাবা তো আসলে ছিলই না, মারা গেছিল হয়তো বা, আর সব কিছুতে তার মামাই আসলে ঘটকালি করতো বা কর্তৃত্ব দেখাতো। অনুপমের শিক্ষাগত যোগ্যতা এম এ পাস করা একটা ছেলে, যার নিজস্ব পার্সোনালিটি নাই, সবার সামনে নিজের মতামত প্রকাশ করতে পারে না। যাই হোক, অনুপমের পিস্তুত ভাই হচ্ছে বিনু, আর বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল 15। বুঝতে পারতেছো, 15 বছর বয়সী বিয়ে দেওয়ার জন্য কি একটা অবস্থা। শিমুল ফুল মাকাল ফলের সাথে তুলনা করেছে, এইটা আসলে অনুপম সম্পর্কে। অনুপমকে বলেছে যে শিমুল ফুল, মাকাম ফল, এগুলোর সাথে তুলনা করেছিল। আচ্ছা, তো এদিকে মামার বর্তমান বয়স হচ্ছে 33। এগুলো আসলে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তোমরা দেখে নিও। এগুলো এখানে ক্লাসে পড়ালে ক্লাসটা বোরিং লাগবে, কারণ বোঝানোর মতো কিছু বিষয় হচ্ছে সৃজনশীল এবং অনুধাবনমূলক, ওই জায়গায় আমাদেরকে যাইতে হবে। তো আমি এখন আসছি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক অংশে। এখানে আমি কিছু জ্ঞানমূলক আগে সমাধান করি, তারপরে আমরা অনুধাবনে চলে যাব। প্রথমে বলছে হরিশ কোথায় কাজ করে? কানপুরে। রবীন্দ্রনাথের সর্বশেষ গল্পের নাম কি? মুসলমানের গল্প। কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? কানপুর স্টেশনে। বিনোদতা অনুপমের কেমন ভাই? পিস্তুত ভাই। অপরিচিত গল্পের মামা অনুপমের চেয়ে কত বছরের বড়? 6 বছরের বড়। 6 বছরের বড়। কোথায় 27 আর কোথায় 33? ওকে, এখানে বিষয় হচ্ছে যে আমি অনেক স্টুডেন্ট দেখেছি যে আমার ভিডিও দেখে গল্পগুলো ভালোভাবে বুঝেছে, পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন হরহামেশাই লিখতে পারতেছে, কিন্তু এই যে তথ্যগুলো, এগুলো কি বই না পড়লে বলা যাবে যে কানপুরে স্টেশনটা কোথায়, কল্যাণী কোন স্টেশনে নেমেছিল, বিনোদতা অনুপমের কেমন ভাই, এগুলো তো পড়াশোনার বিষয়। এখন সেইটা যদি না পড়ে, অনেকেই শুধু আমার ভিডিও ক্লাসের উপর ডিপেন্ডেন্ট থাকে, বই পড়ে না। বই না পড়লে এগুলো তোমাকে কিভাবে আসলে আমি পড়াবো বলো তো? এগুলো পড়াতে আমার নিজেরও বোরিং লাগবে না? কারণ এগুলো তো তথ্যমূলক একটা বিষয়, তাই না? এগুলো তোমাকে বই পড়ে পড়ে অর্জন করতে হবে। এখন এই পরিশ্রমটা দিতে চায় না স্টুডেন্টরা, ফলে কি হয়? সৃজনশীলে ভালো করে, এমসিকিউতে ভালো করে না, কারণ এগুলো তো নিজে পড়ার বিষয়, তাই না? তো আমরা এই যে জ্ঞানমূলকগুলো আর বেশি দেখছি না। আর একটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক আছে, স্বয়ংবরা শব্দের অর্থ কি? এই যে স্বয়ংবরা শব্দের অর্থ কি? স্বয়ংবরা হচ্ছে কি? যে মেয়ে নিজেই নিজের স্বামী নির্বাচন করে, তাকে বলা হয় স্বয়ংবরা। ওকে, এখন আমরা অনুধাবনমূলক প্রশ্ন দেখব। অনুধাবনমূলক প্রশ্ন। ওকে, প্রথম প্রশ্নটা কি দেখো, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। উক্তিটিতে বক্তার মনোভাব ব্যাখ্যা করো। প্রথমেই তোমরা একটু চিন্তা করো তো, এই উক্তিটা কে বলেছে? এই উক্তিটা বলেছে শম্ভুনাথ সেন। কেন বলেছে? কারণ শম্ভুনাথ সেন যখন দেখতেছে যে তার মেয়েকে বিয়ে করার জন্য তারা আবার গহনা চেক করতেছে, যে আমি গহনা আসল দিয়েছি নাকি নকল দিয়েছি, তখন ওই শম্ভুনাথ সেন বুঝতে পারছে এই পরিবার নিচু মন মানসিকতার মানুষ, এই ফ্যামিলিতে আমি আমার মেয়েকে বিয়ে দেব না।
সো বিয়ে যে দিব না, এখন যদি আমি বলি যে আমার মেয়েকে বিয়ে দিব না, তখন তারা কি খাবে আমার বাসায়? খাবে না, খাওয়া দাওয়া করবে না, না খাওয়া দাওয়া করে একটা সিন ক্রিয়েট করে চলে যাবে। এই জন্য শম্ভুনাথ সেন এখানে একটা বুদ্ধি খাটিয়ে টেকনিক করলো যে আগে আমি ওদেরকে খাওয়া দাওয়া করাবো, তারপরে বলবো যে আপনারা এখন যান, বিয়ে করতে হবে না। এতে করে কি হবে, তারা আরও বেশি অপমানিত হবে যে আমাদেরকে খাওয়া দাওয়া করে পাঠাই দিল, এখন রিয়্যাক্ট করতে পারলো না। আর যদি খাওয়া দাওয়া না করলে আসার সময় কিন্তু 2-4টা গালিগালাজ করবে, রিয়্যাক্ট করবে, চেয়ারটার ভাঙাভাঙি করবে, একটু মনটা ওদের শান্তি হবে, কিন্তু ওই সুযোগটা সম্পূর্ণ দিতে চাচ্ছে না। সো এই জন্য তাদেরকে বলতেছে যে আপনারা এখন আসুন, আগে খাওয়া দাওয়া করেন। তখন বরপক্ষের ফ্যামিলি বলতেছে কী ব্যাপার, বিয়ের সময় হয়ে গেছে, এখন বিয়ে না পড়াইতেই খাওয়া দাওয়া কেন? আগে আগে বিয়েটা হোক। তো সম্মানাচার্য বলতেছে না, ওটা নিয়ে আপনার ভাববেন না, ওগুলো নিয়ে আপনার সেই জন্য কিছু ভাবিবেন না, এখন আগে উঠুন, আগে খাওয়া দাওয়া করেন। তো এটাই আসলে বিষয়। এটার মধ্য দিয়ে আসলে এই সম্মানাচার্যের আসলে একটা কৌশল ফুটে উঠেছে বা চারিত্রিক দৃঢ়তা ফুটে উঠেছে। এই লাইনটা প্রথমে যখন বলবো, তারপরে বলবো যে হ্যাঁ কেন সম্পূর্ণ এই কথাটা বলেছে। যে সম্পূর্ণতার সঙ্গে যে কল্যাণীর সঙ্গে অনুপমের বিয়ের দিন অনুপমের মামা গহনা যাচাই করতে আসেন, এই ঘটনা সম্পূর্ণাথ খুব ক্ষুব্ধ হন মনে মনে। হ্যাঁ, তারপরে সেই ক্রোধকে নিয়ন্ত্রণ করে লগ্নের পূর্বে বর ও বরযাত্রীদের আহারের জন্য বসান। তখন তার বরযাত্রীরা বসে যে এখন কেন, আগে বিয়ে হোক। তখন সম্পূর্ণ বলতেছে যে না, সেজন্য আপনার কিছু ভাববেন না, এখন উঠুন। এটা বুঝতে পারছো? ওকে। এরপরে প্রশ্ন বলছি, একে তো ভরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙা পণ। ব্যাখ্যা করো। একে তো বরের হাট মহার্ঘ, তার উপর ধনুক ভাঙা পণ। মানে বলতেছে যে এই কথাটা কে বলছে বলো তো? এই কথাটা কে বলছে? এই যে 15 বছর বয়সে কল্যাণীর বিয়ে না হওয়ার কারণে প্রশ্নোক্ত উক্তির মাধ্যমে প্রকাশ পেয়েছে যে আসলে কল্যাণীর বয়স 15, তখনকার সমাজে বিয়ের জন্য আসলে অনেক বেশি বয়স হয়ে গেছে, 15টাই অনেক বেশি হয়ে গেছে। যা তখনকার সমাজে বিয়ের যোগ্য কন্যার জন্য অনেকটাই বেশি, সুপাত্র পাওয়া ছিল খুবই কঠিন। হ্যাঁ, এই যে তখন আসলে এত বছর বয়সে মেয়ের জন্য পাত্র খুঁজে আসলো, মানে অনেক বেশি খরচে ছিল। বরের হাট মহার্ঘ, মানে বর খুব দামি হয়ে গেছিল। বর তো অনেক আছে, কিন্তু ওই যে শিক্ষিত, কাজ করছে, চাকরি করছে, এইরকম মানে পাত্রের ডিমান্ড অনেক বেশি। যেমন আসলে এই ডিমান্ড আসলে বেশি, এবং বলছে তার উপর আবার ওই বরকে বিয়ে করার জন্য আবার অনেকগুলো যৌতুক দিতে হবে। ধনুক ভাঙা পণ মানে অনেক বেশি যৌতুক দিতে হবে। মহার্ঘ মানে অনেক বেশি। হ্যাঁ, তাহলে একই তো বরের হাট, মানে বরের হাট, এটা আসলে একটা উপমা। বর তো আসলে কোথাও হাট বাজারে পাওয়া যায় না। মানে বলতেছে যেমন হাট বাজারে অনেক জিনিসের দাম যেমন হঠাৎ বেশি হয়ে যায়, ঠিক বলতেছে যে এখন বরের হাট মহার্ঘ, মানে অনেক বেশি দামি হয়ে গেছে এবং অনেকগুলো পণ দিতে হয়। তবে কল্যাণীর বাবা চিন্তিত ছিলেন না, তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে বয়স যতই হোক একসময় তিনি সুপাত্র পাবেন এবং তার মেয়েকে বিয়ে দিবেন। তখনকার সমাজে কন্যার পিতার এরকম দৃঢ়তা সাধারণত কিন্তু দেখা যেত না, অনেকে টেনশন করতো যে আমার মেয়ের যদি বিয়ে না হয়। তো যাই হোক, এই উক্তিটা ব্যাখ্যা করতে বলতেছে। তো প্রথমেই আমরা বলবো যে এই উক্তিটার মাধ্যমে 15 বছর বয়সে কল্যাণীর বিয়ে না হওয়ার কারণ প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে প্রকাশ পেয়েছে। তাহলে আমরা এক কথায় আগে উত্তরটা দিলাম, 1 নম্বর পাইলাম, তারপরে ওইটাকে একটু ব্যাখ্যা করলাম যে এই উক্তিটা কেন বলা হয়েছে। এটা একটু ব্যাখ্যা করলাম, তখন আমরা এটা ফুল মার্কসটা পেয়ে যাব। ওকে, এর পরের প্রশ্ন হচ্ছে, বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। ব্যাখ্যা করো। এই উক্তিটা হচ্ছে অনুপম করেছে। কেন করেছে? কারণ সে কল্যাণীকে আসলে খুব পছন্দ করেছিল। তার বিনুদার দেওয়া উক্তিগুলো মাধ্যমে, মেয়ের বর্ণনা যেগুলো সে পেয়েছিল, তার মধ্য দিয়ে আসলে সে অনুভব করে নিয়েছিল যে মেয়েটা হবে খুবই সুন্দরী। ফলে সে মনে মনে আসলে মেয়েটাকে খুব ভালোবেসেছিল, এবং সে ওইভাবে ছবি দেখা বা আগে মেয়ে দেখার জন্য ওইটা প্রয়োজন বোধ করে নাই বা সুযোগ হয় নাই। তো যখন বিয়ে বাড়িতে গিয়ে দেখলো যে বিয়েটা ভেঙে গেল, কিন্তু ওই মেয়ের জন্য তো তার একটা ভালোবাসা ভিতরে ভিতরে থেকে গিয়েছিল, কিন্তু সে কিন্তু নিজের মতামতটা প্রকাশ করতে পারেনি। যে সময় তার প্রতিবাদ করা দরকার ছিল, গল্পের নায়ক অনুপম কিন্তু সেই প্রতিবাদটা করতে পারে নাই। তো এখন যখন করতে পারে নাই, কিন্তু পরে এসে সে আসলে মেয়েটাকে, কল্যাণীকে মিস করতেছিল, এবং তখন সেই উক্তিটা বলল
যে আসলে বাহিরে তো সে ধরা দিলই না, মানে তাকে তো আর বিয়েও করতে পারলাম না, আবার তাহাকে মনেও আনিতে পারলাম না, মানে তাকে যদি এক নজর দেখতামও তাহলে তার কল্পনা, তার সৌন্দর্যতা একটি অনুভব করতাম, ফিল করতাম যে মেয়েটা এরকম, কিন্তু সেটাও করতে পারলাম না। কি আফসোস, তাই না? তো প্রশ্ন উত্তরটা আমি এভাবেই দিব যে শুরুতে যে এই উক্তিটা করেছে অনুপম। এই উক্তিটি অনুপম করেছে। কেন করেছে? যে আসলে বিয়ে ভেঙে যাওয়ার কারণে কল্যাণীকে সে একবারও দেখতে পারেনি, এই জন্য অনুভূতিটাকে তিনি এইভাবে প্রকাশ করেছেন। এই লাইনটা বলার পরে আমরা যদি পরবর্তীতে ব্যাখ্যা করি যে কেন কেন এই উক্তিটা করেছেন, তাহলে মনে হয় প্রশ্ন উত্তরটা সবচেয়ে ভালো হবে। ওকে, তো এইভাবে আসলে জ্ঞানমূলক অনুধাবন অনেক আছে, বাংলা এ প্লাস বইয়ে অনেক রয়েছে। তোমাদের হাতে আশা করছি বই আছে। যেহেতু আমার ক্লাসগুলো করে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করছো, আমি আশা করবো অ্যাটলিস্ট আমার বইটা তোমার কাছে আছে। এগুলো দেখে নিও। কোনো কিছু যদি বুঝতে অসুবিধাই হয় তাহলে নাহিদ 24 নামে একটা ফেসবুকে গ্রুপ আছে, সেখানে পোস্ট করলে আমি আশা করছি রিপ্লাই পেয়ে যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ। আমরা এখন একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করি, বিকজ সৃজনশীল প্রশ্ন সমাধান করাটাই আসলে সবচেয়ে বড় ব্যাপার। জ্ঞানমূলক অনুধাবনমূলক আসলে পারা যায়, বই পড়লেই পারা যায়। তাছাড়া বাংলা প্লাস বইতে তো আছে, দেখে নিও। হ্যাঁ, যদি তোমাদের কাছে মনে হয় যে আমরা আরও বিস্তারিত জানবো, আরও অনেকগুলো জ্ঞানমূলক অনুধাবনমূলক সমাধান করবো, সেক্ষেত্রে পেইড কোর্সও আছে আমার, nahid24.com পেইড কোর্সও আছে। ডিটেলস ওই পাশে দেখতে পাচ্ছ, তোমরা চাইলে সেই কোর্সটা করতে পারো। তো যে সকল শিক্ষার্থী আরও এক্সট্রা কেয়ার পেতে চায় তাদের জন্য আমি কোর্স সাজেস্ট করছি। বাট আমি মনে করি যে তোমরা যদি ফ্রি ক্লাসগুলো করো এবং বই ঠিকমতো পড়ো, তাহলে আসলে ও পেইড ক্লাস না করলেও চলবে। বাট যে সকল স্টুডেন্ট আরও বেশি ভালো করতে চাও, তারা একসাথে চাইলে বাংলা, ইংলিশ, আইসিটি 3টা কোর্সের প্যাকেজও আছে আমার একসাথে। সেখানে আলোচনা থেকে ডিটেলস, সিকিউ, এমসিকিউ সব আলোচনা করা হয়। তোমরা চাইলে সেই কোর্সটা নিতে পারো। আমরা এখন বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। ওকে, প্রথমে আমরা এই প্রশ্ন সমাধান করতে গেলে আমাদের প্রথমে উদ্দীপকটা পড়তে হবে। হ্যাঁ, উদ্দীপক না পড়লে তো আসলে প্রশ্ন সমাধান করতে পারবো না। আমি যতই টিচার হই আর যতই পড়াই, আমাকে উদ্দীপক পড়া লাগে। হ্যাঁ, আচ্ছা, তো পড়ি। মা মরা ছোট মেয়ে লাবণী আজ শ্বশুর বাড়ি যাবে। ওকে, সুখে থাকবে এই আশায় দরিদ্র কৃষক লতিফ মিয়া আবাদের সামান্য জমিটুকু বন্ধক রেখে 15 টাকা জোগাড় করলেন। কি একটা অবস্থা! তো শ্বশুর বাড়ি যাবে লাবণী, সুখে থাকবে এই আশায় দরিদ্র কৃষক লতিফ মিয়া কি করছে? আবাদের জমিটুকু বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, বিক্রি করেনি না, বন্ধক রেখে 15 টাকা জোগাড় করছে। কিন্তু তাতেও কিছু টাকার ঘাটতি রয়ে গেল, কারণ যৌতুক তো অনেক বেশি। এদিকে বর পারভেজের বাবা হারুন মিয়ার একটা কথা সম্পূর্ণ টাকা না পেলে তিনি ছেলেকে বিয়ে নিয়ে চলে যাবেন, বিয়ে করাবেন না। কীরকম কাটতারা ফালতু লোক। বিষয়টি পারভেজের কানে গেলে, পারভেজ হচ্ছে ওই বর, এদিকে বর পারভেজ। হ্যাঁ, পারভেজের কানে গেলে সে বাবাকে সাফ জানিয়ে দেয় যে সে দরদাম বা কেনাবেচার পণ্য নয়। বাহ, এখানে গল্পের নায়ক কতটা দেখছো আত্মমর্যাদাশীল এবং তার প্রতিবাদ করার কতটা ক্ষমতা রয়েছে, মতামত প্রকাশ করার স্বাধীনতা রয়েছে। সে বলল যে না, আমি কোনো দরদামের বা কেনাবেচার পণ্য নই। আমি এখানে কি করছি? একজন মানুষকে জীবন সঙ্গী করতে এসেছি, অপমান করতে নয়। হ্যাঁ, ফিরতে হলে লাবণীকে সঙ্গে নিয়েই বাড়ি ফিরবেও। তাহলে এই কথা কে বলেছে? পারভেজ বলেছে, গল্পের নায়ক বলেছে। খুবই অসাধারণ একটা উদ্দীপক। হ্যাঁ, যেটা আসলে আমাদের অনুপম গল্পের সাথে মিলছে না, বাট প্রত্যাশা করেছিল যে লেখক আসলে বর অনুপম এরকম হবে, কিন্তু হয়নি। যাক, এটা তো উনি হয়তো ওই সমাজের চিত্রটা আমাদেরকে তুলে ধরেছেন, যে ওই সমাজের চিত্রটা এরকম ছিল। তো যাই হোক, আমরা এখন উত্তর করি। আমরা উদ্দীপকটা তো বুঝতে পেরেছি। উদ্দীপক পড়তে বেশি সময় নেওয়া যাবে না, কারণ পরীক্ষার সময় উদ্দীপক পড়ার ওইভাবে সময় থাকবে না। আর উদ্দীপকগুলো ওইভাবে পড়তেও হয় না, কারণ আমরা জানি যে বেশিরভাগ উদ্দীপকগুলো ওই গল্পের সাথে সংশ্লিষ্টই হয় গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ হবে, আর না হয় বৈসাদৃশ্যপূর্ণ হবে, এইরকমই। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন হচ্ছে শম্ভুনাথ শেখরার হাতে কি পরখ করতে এসেছিলেন? আচ্ছা, শম্ভুনাথ শেখরার হাতে পরখ করতে এসেছিলেন একজোড়া ইয়ারিং। ইয়ারিং মানে কি? কানের দুল। ইয়ারিং মানে কি? কানের দুল। তাহলে ইয়ারিং বা কানের দুল পরখ করতে এসেছিলেন। আচ্ছা, এরপরে প্রশ্ন কি? এরপরে প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাকে কন্যার বাপ বিবাহ আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে। ওকে,
তাহলে এই উক্তিটা কার বলো তো? এই উক্তিটা কে বলেছে? এই উক্তিটা বলেছে অনুপম নিজেই। হ্যাঁ, কারণ সে অপমানিত হয়েছে। বলছে যে বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বা বিবাহ সহিত নিজেকে ফিরিয়ে দিয়েছে বলতে অনুপমের আক্ষেপ ও অসহায়ত্বকে প্রকাশ করা হয়েছে। এরপরে এটাকে আমরা ব্যাখ্যা করব যে সাধারণত বাংলাদেশের বিয়েতে প্রদত্ত যৌতুকের অসঙ্গতির কারণে বরের বাবা বা অভিভাবক বিয়েতে অসম্মতি জানায়। কারণ সাধারণত বরের বাবা মাই রিজেক্ট করে কন্যাকে। হ্যাঁ, কন্যাদের পক্ষকে রিজেক্ট করে যে তোমরা টাকা দিতে পারো নাই, আমি তোমাদেরকে বিয়ে করবো না। কিন্তু এখানে ঘটেছে উল্টোটা। কিন্তু অনুপমের ক্ষেত্রে বিপরীত দৃশ্য দেখা যায়। যৌতুক গ্রহণের প্রবণতা ব্যক্তিত্বহীন এবং হীন মন মানসিকতা বুঝতে পেরে, কেন বুঝতে পারবে না? কারণ অনুপম তো শিক্ষিত ছিল। এগুলো বুঝতে পেরে চরম ব্যক্তিত্বপূর্ণ শম্ভুনাথ সেন অনুপমের মামাকে আশীর্বাদের এয়ারিং ফিরিয়ে দেন এবং বরযাত্রীদের খাইয়ে বিয়ের ব্যবস্থা না করেই তাদের বিদায় করে দেন। হ্যাঁ, খাওয়া দাওয়া করে বিদায় করে দিয়েছে। কি অবস্থা! তাহলে কতটা একটা ব্যক্তিত্বপূর্ণ মানুষ শম্ভুনাথ সেন, বুঝতে পারছো? এতে অনুপম অপমানিত হয় এবং তাদের অসহায়ত্ব প্রকাশ পায়। যারা অপমান করতে এসেছিল তাদেরকে কিভাবে অপমানিত করে বের করে দিতে হয়, হ্যাঁ, এটা আসলে শম্ভুনাথ সেনের কাছে সে ভদ্রভাবে, তাও আবার ভদ্রভাবে অপমান করে চলে যেতে হয়েছে। শম্ভুনাথ সেনের কাছে আসলে এটা শেখার বিষয়। তো এই উক্তিটার মধ্য দিয়ে আসলে অনুপমের অসহায়ত্ব প্রকাশ পেয়েছে, অনুপমের আসলে ব্যক্তিত্ববোধ প্রকাশ পেয়েছে যে তার আসলে কথা বলার স্বাধীনতা ছিল না। সে ব্যক্তি হিসাবে, সে বর হিসাবে অনেকটাই অযোগ্য ছিল। এখন আমরা 3 নম্বর প্রশ্নে যাব। গ নম্বর প্রশ্ন, অনুপম ও পারভেজের চারিত্রিক বৈশিষ্ট্যের বিপরীত ব্যাখ্যা করো। অনুপম ও পারভেজের চারিত্রিক বৈশিষ্ট্যের বিপরীত, অবশ্যই বিপরীত। কোথায় অনুপম আর কোথায় পারভেজ? পারভেজ বলছে যে না, আমি কি কেনা বেচার জিনিস নাকি, পণ্য নাকি, যে আমাকে টাকা দিয়ে কিনে নেবে বর কনে পক্ষ? আমার তো একটা আত্মসম্মান আছে, আমি এখানে বিয়ে করতে আসছি, বিয়ে করেই যাব। আর ওদিকে অনুপম কি বলেছে? কিছুই বলে নাই, চুপচাপ তার মামা যা বলছে তাই শুনেছে। তাহলে অবশ্যই এখানে চরিত্রের কী রয়েছে? বিপরীত ফুটে উঠেছে। এটা কোথায় শেখ সাদি আর কোথায় কি বলবো না আর। তাহলে এটা তো হইল না। অপরিচিত গল্পে অনুপম উদ্দীপকের পারভেজের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রধান বিপরীত হলো অনুপম ছিল পরনির্ভরশীল এবং অন্যদিকে পারভেজ আত্মনির্ভরশীল। হ্যাঁ, তারপরে এটা আসলে এক লাইনে আমরা 1 নম্বর পেয়ে গেলাম। এরপরে আমরা অপরিচিত গল্পের অনুপম কেমন ছিল লিখলাম। এরপরে আমরা উদ্দীপকের পারভেজ কেমন ছিল সেটা লিখলাম। লেখার পরে আমরা বলবো যে না, এটা এই কারণে এরা বিপরীত বৈশিষ্ট্যের অধিকারী। 3 মার্ক পেয়ে গেলাম। ওকে, এখন আমরা 4 নম্বর প্রশ্ন যাই। ঘ নম্বর বলছে অনুপমের মামা ও হারুন মিয়ার মতো মানুষের কারণে আজও কল্যাণী ও লাবণীরা অপমানের শিকার হয়। ওকে, অনুপমের মামার কারণে হয়েছে। আর হারুন মিয়া কে ছিল মনে আছে কি? হারুন মিয়া কে দেখো দেখি। পারভেজের বাবা হারুন মিয়া। এখানে পারভেজের বাবা হারুন মিয়া ছিল কি? যৌতুক নেওয়ার পক্ষে, যৌতুক লোভী একটা মানুষ। আর ওদিকে অনুপমের মামা ছিল যৌতুক লিপ্সু একটা মানুষ, একটা খারাপ মানুষ। এই 2 জন মানুষের কারণেই কিন্তু এই যে কল্যাণীর মতো মেয়েরা, এই যে লাবণীর মতো মেয়েরা সমাজে কিন্তু অপমানিত হয় এবং এরা অপমানের শিকার হয়। কারণ বিয়ের সময় এসে দেখতেছে তার বাবা যৌতুক না দেওয়ার কারণে তার বিয়ে হচ্ছে না। যৌতুকটা যদি দিয়েও দেয় তারপরও ওই মেয়েটা তখন ওই সংসারে গিয়ে মনে মনে ভাবে কি ব্যাপার, আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার ফ্যামিলি এত টাকা দেওয়া লাগলো। ফলে ওই মেয়েটা কিন্তু মনে মনে একটা অপমান বোধ করে যে আমি কি খেলনা, যে আমাকে আসলে টাকা দিয়ে আসা লাগলো, মানে আমার কি কোনো মূল্য ছিল না, আমি কি পাত্র হিসেবে ভালো না যে আমাকে টাকা দিয়ে বিয়ে দেওয়া লাগলো? একটা অপমান মনের মধ্যে। হ্যাঁ, এই কারণে এই জন্য আমরা প্রথমে কি করব, এইভাবেই অ্যান্সারটা করব ঘ নম্বরে। এই জন্য বলছে অনুপমের মামা ও হারুন মিয়ার মতো মানুষদের কারণে আজও কল্যাণী লাবণীর অপমানের শিকার হয়। মন্তব্যটি যথার্থ। প্রথমেই বলবো যথার্থ, তারপরে বলবো অনুপমের মামা ও হারুন মিয়া উভয়ে যৌতুক লোভী। আর যৌতুক প্রথা একটি সামাজিক ব্যাধি। বরপক্ষের দাবি পূরণ করতে কন্যার পিতাকে কখনো কখনো সর্বশান্ত হতে হয়। এর ফলে পরবর্তী সামাজিক ও পারিবারিক জীবনে নেমে আসে এক চরম অশান্তি। হ্যাঁ, উদ্দীপকে লাবণীর সুখের কথা চিন্তা করে তার বাবা দরিদ্র কৃষক লতিফ মিয়া আমাদের সামান্য জমিটুকু বন্ধক রেখে পণের টাকা
জোগাড় করেন, কিন্তু তাতেও কিন্তু কিছু হলো না। ঠিক একই দৃশ্য দেখা যায় অপরিচিত গল্পেও দেখা যায়, সেখানে অনুপমের মামা বিয়ে করতে যৌতুক দাবি করেন। হ্যাঁ, এমনকি বিয়ের অনুষ্ঠানে কিছুক্ষণ আগে অনুপমের মামা কন্যার বাবাকে তার মেয়ের শরীর থেকে গহনা খুলে আনতে বলেন। কীরকম এটা খারাপ! মেয়ে গহনা পরে আছে, সেই গহনা নাকি খুলে এনে চেক করবে। এরকম মন মানসিকতার মানুষও আছে দুনিয়াতে। হ্যাঁ, একটা গহনা পরে আছে কনে, সেই কনে নাকি গহনা খুলে নাকি চেক করবে, কীরকম অবস্থা! তো এদের কারণেই কিন্তু আসলে এই যে মেয়েরা অপমানিত হচ্ছে এবং মেয়েদেরকে আসলে ছোট করে দেখা হচ্ছে। এই কারণে। হ্যাঁ, সো আমরা এইভাবে আসলে গল্পটা স্টার্ট করবো। প্রথমে আসলে এক লাইনে অ্যান্সার করব, তারপরে গল্পের বিষয়টাতে তুলে ধরবো। গল্পে কে ছিল, খলনায়ক ছিল, গল্পে কে গুন্ডা ছিল, হ্যাঁ, ওর যে অনুপমের মামা। এরপরে উদ্দীপকে কে খলনায়ক, উদ্দীপকে যে পারভেজের বাবা হারুন মিয়া, তার বৈশিষ্ট্য তুলে ধরবো। তারপর শেষে এসে বলবো যে এই কারণে এই দুইজনের মতো লোকের কারণেই সমাজে মেয়েরা অপমানিত হচ্ছে। এইভাবে অ্যান্সারগুলো করব। আশা করছি বুঝতে পারছো। যদি আরও সিকিউ সমাধান করার ইচ্ছা হয়, যে এই টপিক থেকে আরও সিকিউ সমাধান করব, এমসিকিউ সমাধান করব, তাহলে এই বাংলা এ প্লাস বইটা কিনে নাও, এখানে সব লেখা আছে। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়, কোর্স আছে আমার বাংলা এ প্লাস বই থেকেই আসলে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র সব শেষ করে দিয়েছি। বাংলা প্রথম দ্বিতীয় পত্রের আলাদা করে কোর্স আছে। আবার যদি কেউ চাও যে না আমি একেবারে বাংলা ইংলিশ আইসিটি তিনটার কোর্স একসাথে নিব, সেটারও ব্যবস্থা আছে, সেগুলোও কিনতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে আমি মনে করি যে তোমরা যারা পরিশ্রমী স্টুডেন্ট আছো, যারা আমার ক্লাস দেখে বই পড়বে এনাফ। আর যদি মনে করো যে না তোমাদেরকে আসলে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াতে হবে, তা না হলে তুমি বুঝতে পারছো না, তোমার সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো তুমি পেইড কোর্স কিনতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।